লাস্ট দিন যদি হিয়ারিং না হয় বা লিস্টে যদি না ওঠে, দেখা গেল যে সেটা অন্য চিপের ঘরে কোনোভাবে উঠলো, ওরা ভাবছে যে সেইখানে যদি আমার কিছু ফ্রুটফুল রেজাল্ট করা, পরামর্শ করা উচিত ছিল বলে আমি মনে করি, এবং মাইনে ফেরত দিতে হবে। এই পরিস্থিতি যদি হয় তাহলে সুপ্রিম কোর্ট রাখলেও রাখতে পারে। যে রিভিউ পিটিশন যেটা করা হয়েছে, তাদের একটা আশা যে ওই টেন্টেড নন টেন্টেড যদি এই জায়গাটা একটা ফারাক আনা যায়, যদি নন টেন্টেড যারা রয়েছে তাদের চাকরিটা বাঁচানো যায়। দেখুন, এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিন্তু আগেই আলোকপাত করেছে যে 31শে ডিসেম্বর অবধি তাদের চাকরি হবে এবং তার মধ্যে পরীক্ষার প্রসঙ্গ পরীক্ষা শেষ করতে হবে। এখন আমার যেটা ধারণা যে এটা একটা নামকা ওয়াস্তে করা, যেহেতু লাস্ট দিন করা হয়েছে, আমার ধারণা যেটা যে 8 তারিখ হিয়ারিং, এর মধ্যেও একটা 8 তারিখ নাও হতে পারে, সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, না হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরও একটা ব্যাপার আপনারা দেখুন, 13 তারিখ নতুন বিচারপতি, প্রধান বিচারপতি, পুরনো যে প্রধান বিচারপতি আমাদের রয়েছেন সঞ্জীব খান্না, তিনি রিটায়ার করছেন 13 তারিখ। আর তারপরে না, ওই দিনই শপথ, এবং নতুন বিচারপতি শপথ গ্রহণ করছেন, হয় সেই দিন না হলে পরের দিন, সেটা সুপ্রিম কোর্ট তার নোটিফিকেশনে জানাবে। মে মাসের মাঝামাঝি 14-15, সেটাই আমি বলছি। এবং আপনি যদি সপ্তাহটাকে লক্ষ্য করেন, আমি জানি না সুপ্রিম কোর্টের ছুটিটা কি আছে, আমি যদি হাইকোর্টের এটা করি, 8 তারিখ অবধি কোর্ট আছে, 9 থেকে 12 ছুটি আছে, 9 থেকে 12 ছুটি আছে, তারপরে 13, তারপরে 14। সুতরাং লাস্ট দিন যদি হিয়ারিং না হয় বা লিস্টে যদি না ওঠে, দেখা গেল যে সেটা অন্য চিপের ঘরে কোনোভাবে উঠলো, ওরা ভাবছে যে সেইখানে যদি আমার কিছু ফ্রুটফুল রেজাল্ট করা যায়। কিন্তু আমরা যতটুকু আইনি নলেজ রয়েছে তাতে আমরা জানি যে জজ অর্ডার দিয়েছে তার কাছে রিভিউ করা যায়। সেক্ষেত্রে এই চিফ জাস্টিস চলে যাচ্ছেন, অন্য চিফ জাস্টিসের কাছে করে হয়তো তারা জাজমেন্ট দেখাবেন, কতটা কি হবে জানি না। কিন্তু জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় তিনিও এই মামলা শুনেছিলেন, তিনিও হয়তো ফাইনাল রায় দেননি। জাস্টিস সঞ্জীব খান্না তিনি ফাইনাল রায় দিয়েছেন, কিন্তু রায়ের কি বিশাল কিছু ফারাক হয়েছে? টেন্টেড নন টেন্টেড, রাজ্য সরকার বা এসএসসি তারা কি সম্পূর্ণরূপে আলাদা করতে পেরেছে? এবং তারা যে কাজটা করেছে, সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল ওয়েবসাইটে পাবলিশ করতে। আপনি রিভিউ পিটিশনের কথা বলছেন, তারা যে চিটিংটা করলো তার বিচারটা কি হবে? যেভাবে ডিওয়াই অফিসে পাঠানো হলো, বা যেভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে তাদের অ্যাকাউন্টে স্যালারি ঢোকানো হচ্ছে, হ্যাঁ, এবং আরও যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে, সেইটার কি হবে? সেই বিচারটাও হোক, আশা করি সব কিছুই হবে। আমরা দেখার অপেক্ষায় রইলাম, কারণ আমি তো একজন আইনজীবী। সেই জন্য আমি রিভিউ পিটিশনের কতটা ভবিষ্যৎ, যেখানে বিকাশ দা বলছেন যে বিশেষ ভবিষ্যৎ নেই, শামীম দা বলছেন যারা এই মামলাটা প্রথম থেকে করেছেন তাদেরই মানে ক্যান্ডিডেটস বেশি, তাদেরই ক্লায়েন্টস বেশি। সুতরাং আমি মনে করি যে এই রিভিউ পিটিশন করে আমি তাদের মতের সাথেই একমত, সেরকম ফ্রুটফুল কিছু হবে না। একবার অর্ডার পাস হয়ে গেলে সেটাকে রিভিউ করে খুব একটা যে তার একদম পুরো কোলনলচে বদলে ফেলা যায়, এটা আমার অভিজ্ঞতা থেকেও বা অন্যান্য লয়ারের অভিজ্ঞতা থেকে আমি যদি বলি, এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও সেরকম কোনো একটা সম্ভাবনা নেই। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে মানে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে সরকার বা পর্ষদ বা এসএসসি যে রিভিউটা করলো, সেক্ষেত্রে তারা চাইছে যে এই রিভিউর যে শুনানি হবে সেটা নতুন বিচারপতি, অর্থাৎ নতুন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তারা চাইছে একদম, তারা চাইছে তার দিকে একদম আপনার প্রসঙ্গ বা প্রশ্ন একদম সঠিক। তারা এটা চাইছে, 100% চাইছে। কেন তারা চাইছে? যে তার সামনে যদি অন্য কোনো তথ্য তুলে ধরা যায়, তার সামনে যদি অন্য কোনো প্রসঙ্গ উত্থাপন করা যায়। কিন্তু তারা এটা ভুলে যাচ্ছে যে অন্য দুজন যে জজ তারা রিটায়ার করছে না, চিফ জাস্টিস রিটায়ার করছে। কিন্তু চিফ জাস্টিস রিটায়ার, নতুন চিফ এলে নতুন চিফ যদি অন্য কিছু বলে, দেখুন এগুলো জাস্ট একটা সান্ত্বনা। এগুলো করে রায় যে বিশাল আমূল বদলে ফেলা যাবে তা কিন্তু নয়। এখন দেখা যাক কি হয়। তারা এটাই চাইছে, অন্য চিফ এলে যদি অন্য কিছু করা যায়। কারণ তারা তো বলবে যে আমরা ডিআই অফিসে পাঠিয়েছি, আমরা টেন্টেড নন টেন্টেড, তাহলে এদেরকে ছেড়ে দেওয়া হোক, বাকিদেরকে রাখা হোক। মানবিকতার বিশাল কোনো দাম কোর্টে কোনোদিনই নেই। মানবিক কারণে হলেও হতে পারে, কিন্তু যদি হয় ভালো, আইন দিয়ে দেখাতে হবে। তবে কঠিন অবশ্যই, কিন্তু যদি ডিআই অফিস যদি ঝাড়াই বাছাই করে এখন দিয়ে দেয় লিস্টটা, তাহলে সুপ্রিম কোর্ট, কারণ আমিও মনে করতাম প্রথমে যে এটা করা ভালো ছিল, এবং সুপ্রিম কোর্ট তো চেয়েও ছিল, হাইকোর্টও চেয়েছিল। সুতরাং সেই জায়গাটায় রাজ্য সরকার যে একদম সাকসেস হতে পারবে না, 90-10 আমি আশা দেখছি। 90% হবে না,
10% যদি তারা করতে পারে এবং যদি তারা দেখাতে পারে, হয়তো জজকে কনভিন্স করিয়ে কিছু অর্ডার হলেও হতে পারে। মানে নতুন প্রধান বিচারপতি আসলে সেক্ষেত্রে মানবিক কারণ, শিক্ষা ব্যবস্থা এবং হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, হ্যাঁ শুধু তাই নয়, টেন্টেড নন টেন্টেডটা আমরা আলাদা করেছি। আমরা যারা জেনুইন তাদের ডিআই অফিসে তাদের লিস্ট পাঠিয়ে তাদেরকে চাকরিতে জয়েন করতে বলেছি, তাদের স্যালারি চালু রেখেছি, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো দেখিয়ে যদি যে তাহলে তারা ঠিক আছে এরা ভুল, এইগুলো দেখিয়ে। কিন্তু যারা ভুল আমি বলবো তারাও তো চ্যালেঞ্জ করবে। যারা ভুল আজকে বলা হচ্ছে তারাও কিন্তু মামলা করবে, তারাও চ্যালেঞ্জ করবে, এই মামলায় তারাও আসবে। সুতরাং কতটা হবে বলা খুব মুশকিল, সময় ছাড়া বলতে পারবে না কেউ, হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে আমি একদম আশা ছাড়ছি না, 90-10 হতে পারে। 90 হবে না ধরে রাখুন, 10% যদি মিরাকেল কিছু হয়, যদি সুপ্রিম কোর্টের মনে হয় কোনো জাজমেন্ট যদি তারা দেখাতে পারে বা একদম সঠিক যদি দেখাতে পারে সংখ্যা, হলেও হতে পারে। মানে একটা 10% হলেও একটা আমি আমার মনে হচ্ছে কিন্তু খুব কঠিন, খুব কঠিন। কারণ যখন আপনি সেটা দেখাতে যাবেন না, দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যখন আপনি দেখাতে গেলেন, সুপ্রিম কোর্ট বলবে এতদিন দেখাননি কেন, এবং এইটাই যে সঠিক তার আপনার কি প্রমাণ আছে? আপনি এফিডেভিট করে বলেছেন ওই মার্কশিট নেই, আপনি এফিডেভিট করে বলেছেন সমস্ত কিছু ডিস্ট্রয় করা হয়েছে, আপনি উইথ এফিডেভিট বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয়। তাহলে আজকে হঠাৎ করে যখন চাকরি চলে যাচ্ছে তখন এটা দেখানো হচ্ছে কেন? এর মধ্যে আবার কোনো গন্ডগোল নেই তো? সেটা চ্যালেঞ্জ হবে, এবং যাদেরকে বাইরে করা হয়েছে তারাও চ্যালেঞ্জ করবেন, কারণ সরকারি চাকরি বলে কথা। সুতরাং সেই দিকটাও যে একদম 100% হবে সেটাও আমার মনে হচ্ছে না। খুব কঠিন একটা বিষয় এটা হতে যাচ্ছে। মানে রিভিউর পরেও, মানে রিভিউ খারিজ হলেও তাদের কাছে একটা পথ খোলা থাকে আবার যাওয়ার ক্ষেত্রে। মানে তৃতীয় বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি হিসেবে যে পরবর্তীতে যিনি আসবেন তার বেঞ্চে যাওয়া তো পাকা হয়ে গেল যেহেতু। মোটামুটি, কিন্তু তার বেঞ্চে গেলে তিনি কি রায় দেবেন সেটা তো কেউ জানে না, সেটা কেউ জানে না। যদি তার কাছ থেকে অন্য কিছু রায় পাওয়া যায় তাহলে হতে পারে, সেটা দেখার একটা বিষয় থাকে। মানে সেক্ষেত্রে কি এই যে সরকারের উপর যে চাপটা তৈরি করা হচ্ছে চাকরিহারা আন্দোলনকারীদের তরফ থেকে, সেই চাপটা বজায় রাখা উচিত যে যোগ্য অযোগ্য তালিকাটা পাবলিকলি প্রকাশ করার কথা তারা বলছেন, দাবি তুলছেন। 100% সুপ্রিম কোর্ট বলেছে কেন পাবলিকলি প্রকাশ করবে না? যদি পাবলিকলি সরকার সমস্ত ভালো ভালো জিনিসগুলো দেখাতে পারে, জগন্নাথ মন্দির পাবলিকলি উদ্বোধন করে মুখ্যমন্ত্রী যদি ফুটেজ নিতে পারেন, ঠিক আছে, সরকার যদি বড় বড় কথা বলতে পারে, উনি যদি মুখ্যমন্ত্রী তিনি যদি মানে রেড রোডের ওখান থেকে নামাজ পড়ে তিনি যদি বলতে পারেন আমি সবার সাথে রয়েছি, দুর্গাপুজোয় দুর্গা ঠাকুরের চোখ এঁকে তিনি যদি বলতে পারেন আমি সমস্ত ধর্ম সম্প্রদায়ের পাশে রয়েছি, তিনি যদি ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বলতে পারেন যে আমি তোমাদের সাথে রয়েছি, প্রতিটা জায়গায় তিনি যদি ছুটে যেতে পারেন, ঠিক আছে, আজকে তাহলে এটা তিনি পাবলিকলি কেন প্রকাশ করবেন না? তাহলে যেখানে ভুল সেখানে ধামাচাপা দেওয়া থাকবে, আর যেখানে ফুটেজ খাওয়া যাবে সেখানে ফুটেজ খাবো, এটা তো হতে পারে না। পাবলিকলি তো তাকে প্রকাশ করতেই হবে। যদিও তিনি হয়তো বলবেন যে আমি ডিআই অফিসে পাঠিয়েছি, পাবলিকলি হলে জিনিসটা নিয়ে আরো প্যানিক হতে পারে, এইসব বলে তার যারা প্রতিনিধি তারা হয়তো ব্যাপারটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেও করতে পারে। আন্দোলনকারীরা বলছেন, যারা চাকরিহারা তারা বলছেন যে আমাদের সঙ্গে পরামর্শ না করেই রিভিউ করা হয়েছে, আমরা চেয়েছিলাম রিভিউর পূর্বে আমাদের সঙ্গে যেন সেটা নিয়ে আলোচনা করা হয়। সরকার পরামর্শ করা উচিত ছিল বলে আমি মনে করি, কিন্তু আন্দোলনকারীদেরও অ্যাডভোকেট ছিলেন, ঠিক আছে। আমি মনে করি যে এই সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করার আগে, হ্যাঁ, যদি তারা সত্যিই টেন্টেড নন টেন্টেড বিষয়টা নিয়ে আসে, তাহলে তাদের অ্যাডভোকেট দিয়েও সেই ব্যাপারটাকে মোকাবিলা করা সুপ্রিম কোর্টে, এবং আইনি লড়াইয়ে তাদের ব্যাপারটাকেও যাতে দেখা হয়, এবং সবকিছু যাতে উপর্যুপরি একদম চাল থেকে কাকড় বেছে চাল আলাদা কাকড় আলাদা করা হয়। যোগ্য একজনেরও চাকরি যাবে না, অযোগ্য সবাই ছাঁটাই হবে এবং মাইনে ফেরত দিতে হবে। এই পরিস্থিতি যদি হয় তাহলে সুপ্রিম কোর্ট রাখলেও রাখতে পারে, যেটা কার্যত রাজ্য সরকার করতে পারবে না। সুতরাং যারা ডিপ্রাইভড হয়েছেন তাদের মধ্যেও অনেকে জেনুইন থাকতে পারেন। এই লিস্ট দেওয়ার পরে আমি বলবো তারাও চ্যালেঞ্জ করুন। সেক্ষেত্রে কি কি হতে পারে? সেক্ষেত্রে হবে মামলা হবে, তাদেরটা কেন অযোগ্য সেটা তখন বিচার হবে, তাদেরকে কোনভাবে বাদ দেওয়া হবে সেই বিচারটা হবে, তারপরে যেটা হবে সেটা দেখা যাবে, অসুবিধা নেই কিছু।